নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, এই যে ক্লাসগুলো আমি কন্টিনিউ করে যাচ্ছি এই লকডাউন পিরিয়ডে, হ্যাঁ সত্যি অসুবিধা হচ্ছে, তবু সেই অসুবিধাকে কিছুটা সমাধান করার জন্যই আমরা এইভাবে শুরু করেছি আমাদের পড়াশোনাটাকে বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, সবাই আপনারা জানেন বা তোমরা যারা ছাত্রছাত্রীরা দেখছো তারা সবাই অবগত এই বিষয়টা, এবং এটাও অবগত প্রত্যেকটা টপিক শেষ করার পর তোমাদের জন্য থাকে একটা বিশেষ ডাউট ক্লিয়ারিং ক্লাস, এবং যেটা তোমরা আমাকে প্রচুর রেসপন্স জানিয়েছো কমেন্ট বক্সে বা আমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তুমি কন্ট্যাক্ট করেছো প্রত্যেকে তোমরা, যেখানে জানিয়েছো স্যার এই ধরনের ডাউট ক্লিয়ারিং ক্লাস আমাদের খুবই উপযোগী হয়। তাই সেটার বিষয়ে মাথায় রেখে এবং বলেছিলাম এই সপ্তাহটা, এই দুটো দিন, আজ শনিবার কাল রবিবার, এই দুটো দিন খুব ভাইটাল, এর পরের উইকটা আরও বেশি ভাইটাল। তাই আগামী সপ্তাহটার জন্য আজকের এই স্পেশাল ক্লাস, যার টপিক সেল ডিভিশন ওরিয়েন্টেড স্পেশাল ক্লাস। সেল ডিভিশনটা আমরা শেষ করে দিয়েছি, এবার স্পেশাল ক্লাসে এসো যেখানে আমি ডাউট ক্লিয়ারিং বা একটা স্ন্যাপশট, মানে এটা তোমাদের এমন একটা অ্যাসেট যেটা তোমার এক পাতায় থাকবে, অথচ গোটা সেল ডিভিশনটা তোমার মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে। দেখো আমার চেষ্টাটা যদি তোমার কিছুটা হলেও উপকারে লাগে, এসো। তো আমি মোটামুটি করে একটা সাজিয়ে রেখেছি, বিষয়টা দেখতেই পাচ্ছ। আমরা আসি আজকের টপিকে। ফার্স্ট আমরা ডাউট ক্লিয়ারিং করছি কোন বিষয়ের উপর? সেল ডিভিশন। সেল ডিভিশন কাকে বলে বলার অপেক্ষা রাখে না। সেল ডিভিশন, as you all know that, cell division is the process by which from one cell new cells are produced. Either it will be the same chromosomal number অথবা এটা ডিফারেন্ট ক্রোমোজোমাল নাম্বার, অর্থাৎ রিডিউসড হয়ে যাবে ক্রোমোজোম নাম্বার। ইন কেস অফ মিওসিস তোমরা দেখেছো, মাইটোসিস হলে সেটা সম ক্রোমোজোম সংখ্যাযুক্ত হয় এবং মিওসিস হলে সেটা অর্ধেক ক্রোমোজোম সংখ্যাযুক্ত হয়। অর্থাৎ একটা সেল থেকে অপর সেল তৈরি হবে যে প্রসেসে, হ্যাঁ ক্রোমোজোম নাম্বার দিয়ে আমরা পরে ব্যাখ্যা করব, সেটা কি বলা হয়? সেল ডিভিশন। তার এবার ডাউট শেষ হলো। তো সেল ডিভিশনের আমরা প্রথমে টাইপস দিয়ে শুরু করি। আমরা অ্যাজ ইউ অল নো দ্যাট সেল ডিভিশন অফ 3 টাইপস আমি লিখেছি, দেখো, অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। ইউ অল নো দ্যাট। আমি অ্যামাইটোসিসকে আমরা কি নামে ডাকি? দ্যাট ইজ, আর কি বলে থাকি? আমরা বলে থাকি ডাইরেক্ট সেল ডিভিশন, ডাইরেক্ট ডিভিশন বা ডাইরেক্ট সেল ডিভিশন। কেন বলে থাকি তোমরা জানো? হোয়াই? যদি হোয়াই প্রশ্ন আসে, তোমরা সবাই জানো এই ডিভিশনে কোনো রকম নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় লাস এই ধরনের ঘটনার অবলুপ্তি বা এই সমস্ত কিছু ঘটে না, এবং নো স্পিন্ডেল ফাইবার নিডেড, নো স্পিন্ডেল ফাইবার নিডেড, কোনো রকম বেম তন্তুরও প্রয়োজন হয় না, সরাসরি ডিভিশন হয়। তাই একে বলা হয় অ্যামাইটোসিস। তাহলে কি বললাম? কোনো রকম বেম তন্তুর প্রয়োজন হয় না, সো দ্যাট ইট ইজ কল্ড ডাইরেক্ট সেল ডিভিশন। আচ্ছা, কোথায় কাজে দেখতে পাওয়া যায় ডাইরেক্ট সেল ডিভিশন? কাজে দেখতে পাওয়া যায় বা অ্যামাইটোসিস কাজে দেখতে পাওয়া যায়? উদাহরণ দিচ্ছি, দেখে নাও। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল সেল, অ্যামিবা, আমি দুটো উদাহরণ দিলাম, তোমরা খাতায় নোট করবে। ওকে, তাহলে এটা যদি ডাইরেক্ট ডিভিশন হয়, মাইটোসিস আর মিওসিসকে আমরা কি বলতে পারি? ইনডাইরেক্ট ডিভিশন। ইনডাইরেক্ট ডিভিশন, কারণ এই দুটো ক্ষেত্রেই আমরা জানি মাইটোটিক স্পিন্ডেল বা বেম তন্তুর একটা উপযোগিতা বা ভূমিকা আমরা দেখেছি মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে, ঠিক বলছি না? তাই এটাকে আমরা কি বলছি? ইনডাইরেক্ট ডিভিশন। বেম তন্তুর সাহায্যে ডিভিশনটা হচ্ছে। ক্লিয়ার হলো? এবার চলে আসো ইন্ডিভিজুয়ালি মাইটোসিস নিয়ে। দেখো পরপর আমি করে করে যাচ্ছি। মাইটোসিসকে আমরা কি বলে থাকি বাবু? তোমরা সবাই জানো, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ ঠিক, মাইটোসিসকে আমরা বলা হয় ইকুয়াল ডিভিশন। ইকুয়াল ডিভিশন বা বাংলায় বললে সমবিভাজন, সমবিভাজন। ওকে, এক্সাম্পল কোথায় হয়? সাধারণত দেহ কোষে হয়, হ্যাঁ দেহ মাতৃকোষে, বডি সেলে হয়। হ্যাঁ, ইনকেস অফ প্লান্ট সেলের ক্ষেত্রেও তুমি পেয়েছো যে বর্ধনশীল অংশে, বর্ধনশীল অংশে হ্যাঁ এই মাইটোসিস দেখতে পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, আমরা মাইটোসিসের একটা সুন্দর ছক করে রেখেছি, এই ছকটাকে তোমরা পূরণ করো। দিস ইজ দ্য স্টাইল, নিউ স্টাইল অফ এমপি অ্যান্ড আদার্স এক্সাম। দেখো এখানে আমি ছক করে রেখেছি একটা সেল থেকে দুটো সেল তৈরি করেছি, দেখতেই পাচ্ছ দুটো সেল হবে মাইটোসিসের ক্ষেত্রে। আমরা জানি এক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কি হবে? ডিপ্লয়েড সেল, সেখান থেকে যে ক্রোমোজোম নাম্বার ইকুয়াল ডিভিশন 2n। যদি ডিপ্লয়েড সেলের মাইটোসিস হয় তাহলে মাইটোসিসে আমরা যে দুটো সেল পাবো তাদেরও ক্রোমোজোম সংখ্যা অলসো ডিপ্লয়েড। ক্লিয়ার হলো? একটু ক্লোজ হলে ভালো হয়। আর এটা চলায়, এটা যদি হ্যাপ্লয়েড হয়, ইন কেস অফ হ্যাপ্লয়েডিক সেল, তার যদি মাইটোসিস হয় তাহলে আমরা দুটো সেল কি পাবো? দুটোই হ্যাপ্লয়েডিক সেল পাবো। ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, তাহলে এটা ছকটা বুঝতে পারলে। এখান থেকে এখন
মাইটোসিসের ফলে তাহলে কি পাচ্ছি আমরা? একটা সেল থেকে কটা সেল পাচ্ছি? দুটো সেল পাচ্ছি। দেখো তুমি যখনই এখানটায় ভাবনাটা শেষ করলে একটা নতুন প্রবলেম অ্যারাইজ করলো। তাহলে মাইটোসিস মানে একটা সেল থেকে দুটো সেল, দেন দ্য প্রবলেম অ্যারাইজ। দেখো খুব সুন্দর আমি একটা প্রবলেম সাজিয়ে রেখেছি। হাউ মেনি, খুব আসে প্রবলেমটা, হাউ মেনি মাইটোটিক ডিভিশন, হাউ মেনি মাইটোটিক ডিভিশন, কতগুলো মাইটোসিস বিভাজন প্রয়োজন আর নিডেড ফর সিঙ্গেল সেল, একটা সেলের, টু মেক 128 সেল। তাহলে একটা সেল থেকে 128টা সেল হতে গেলে কতবার মাইটোসিস প্রয়োজন হবে? ওকে, এটা করতে গেলে তোমাকে একটা ফর্মুলা আছে, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128 করো, তাহলে এটা 2 টু দি পাওয়ার কত হবে? 7। দেখো 2 টু দি পাওয়ার n, তাহলে n ইকুয়াল টু কত পাচ্ছ? 7। তাহলে কতবার সেল ডিভিশন হবে? 7 বার। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? এইভাবে সম্পূর্ণ করবে। একটা প্রবলেম বলে শিখিয়ে দিলাম তোমাদের। এবার এসো মিওসিস। আমরা প্রথমে দেখবে তোমাদের ক্লাসেও আমি ইন্ট্রোডাক্টরি পার্ট করেছিলাম, তাই সেইভাবেই আমরা প্রবলেমটাকেও বা ডাউটটাকেও সাজিয়েছি সেইভাবে। মিওসিস দ্যাট ইজ আমরা জানি এটাকে কি বলা হয়? রিডাকশন ডিভিশন। তোমরা সবাই জানো এটাকে বলা হয় রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজন, বাংলায় বললে হ্রাস বিভাজন। ক্লিয়ার হলো? আচ্ছা, এই হ্রাস বিভাজন তার দুটো স্টেপে সম্পন্ন হয়। দেখো স্টেপ বলে লিখে রেখেছি আমি, তোমরা জানো মিওসিস 1 আর হ্যাঁ ঠিকই ভেবেছো মিওসিস 2। ক্লিয়ার হয়েছে বিষয়টি? আর মিওসিস 1 আর 2 এর মাঝখানে স্যার এই স্টেপটার আপনি নাম বহুবার বলেছেন, হ্যাঁ ঠিক, ইন্টারকাইনেসিস। ক্লিয়ার হলো? ঠিক একই রকম মাইটোসিসের মতো মিওসিসটাকে তুমি যদি ভাবো, আমি বলেছিলাম কোশ্চেন আসে এখান থেকে, মিওসিস কাদের হয়? এটা আমি মুছে দিলাম আমার প্রয়োজনের সাপেক্ষে। মিওসিস কাদের হয়? স্পোর মাদার সেল, স্পোর মাদার সেল। ওকে, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাযুক্ত, মানে ডিপ্লয়েড সেলের হবে কারা? রেণু মাতৃকোষ বাংলায় বলে, স্পোর মাদার সেলের বাংলা হচ্ছে রেণু মাতৃকোষ। জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, বা এটা কি পাবে তুমি? জনন মাতৃকোষের ক্ষেত্রে পেলে, এবং আর কি পেলে? জাইগোটিক সেলের, গ্যামেটিক মাদার সেল, সরি গ্যামেটিক মাদার সেল আর জাইগোটিক সেল। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটিক কোষের হ্যাঁ মিওসিস হয়। তাহলে মিওসিসের টাইপসও তুমি পেয়ে যাবে। স্পোরিক মিওসিস 1 নম্বর আমি বলেছিলাম, দেখো 2 নম্বর গ্যামেটিক মিওসিস, 3rd টাইম জাইগোটিক মিওসিস। ক্লিয়ার হলো? তাহলে স্পোর মাদার সেল বা জনন মাতৃকোষ বা জাইগোটিক সেল প্রত্যেকেরই ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, তাহলে 2n সেল থেকে শুরু হচ্ছে। এটা মিওসিস 1 নিশ্চয়ই বুঝতে পারছো। মিওসিস 1, মিওসিস শেষে যে দুটো সেল পাচ্ছি তাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়। এখানেই অ্যাকচুয়ালি হ্রাস বিভাজনটা ঘটে যায়। আমি বহুবার বলেছি এবং ক্লাসেও বলেছি, যখন প্রিভিয়াস ক্লাসগুলো করেছি সেখানেও আমি বর্ণনা করেছি। তাহলে মিওসিস 1 শেষে আমার ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে গেছে। তারপরে যে দুটো সেল হয় অর্থাৎ মিওসিস 2, যেটা অ্যাকচুয়ালি এটা কার মতো? এই মিওসিস 2টা কার মতো? হ্যাঁ ঠিক ভেবেছো স্যার, এটা মাইটোসিসের মতো আপনি বলেছিলেন। হ্যাঁ আমি বলেছি, সবটাই বলেছি, জাস্ট মিলিয়ে নেওয়া। এটাই হলো আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, এটাই হলো ক্লাসের স্ন্যাপশট। যেটা জরুরি কেন? কারণ ইউ হ্যাভ টু কংক্রিট, তোমাকে টপিকটাকে কংক্রিট করতে হবে। তুমি যেটা পড়েছো সেটা তুমি কংক্রিট করার জন্য এই ধরনের ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমার বিশেষ প্রয়োজন। ওকে, তাই জন্যই এই চেষ্টা আমাদের। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে মিওসিস 2 শেষে দেখো ক্রোমোজোম সংখ্যার কোনো রকম চেঞ্জ হচ্ছে না, মাইটোসিসের মতো বলেছি না, সব কটা সেলই n। তাহলে একটা সেল থেকে কটা সেল পাচ্ছ আফটার মিওসিস? 4টে সেল পাচ্ছ। সুতরাং সেখান থেকে স্যার একটা কোশ্চেন যদি দেন, যেমন মাইটোসিস আপনি দিয়েছেন, ঠিক তাই দেখো প্রবলেম আমি একটা করে রেখেছি, দিয়ে রেখেছি তোমাদের। দেখো বলেছি আমরা, হাউ মেনি টাইমস মিওটিক ডিভিশন নিডেড টু গেট 160টি পোলেন গ্রেনস। পোলেন গ্রেনস মানে পরাগরেণু, তোমাদের বাংলায় বললে পোলেন গ্রেনসের ক্রোমোজোম নাম্বার হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড। তাহলে 160টি পরাগরেণু পেতে হাউ মেনি টাইমস মিওটিক ডিভিশন অকার? তাহলে একটা সেল থেকে 4টে সেল পাচ্ছ, তাহলে কতগুলো সেলের বা কতবার ডিভিশনটা হবে? তাহলে এটা একবার টোটাল মিওসিসে, ধরো একটা সেল একবার মিওসিসে 4টে পেয়েছো, তাহলে হাউ মেনি টাইমস 160টা হতে গেলে কত পাবে? বুঝতেই পারছো নিশ্চয়ই, 40 × 4 সমান 160, 40 টাইম ডিভিশন করতে হবে। ওকে, ক্লিয়ার হলো বিষয়টি? প্রবলেমটা ভাবতে পারছো? ভেরি গুড। নেক্সট এসো, দেখো আর একটা প্রবলেম আমি পরে আসছি, আমি প্রবলেমটায় আসছি পরে, এই প্রবলেমটা আমি পরে ডিসকাস করছি। তারপরে এদিকটা এসো, এখানে একটা স্পেশাল নোট আমি দিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মাইটোটিক পয়জন। হ্যাঁ, মাইটোটিক পয়জন বলে একটা নোট করা আছে। মাইটোটিক পয়জন জেনে রাখো। নেম এক্সাম্পল যদি দিতে বলে মাইটোটিক পয়জনের, কলচিসিন, কলচিসিন,
কলচিসিন। কলচিসিন হলো একটা মাইটোটিক পয়জন। এখন বলবো স্যার মাইটোটিক পয়জন মানে কি? বিষ, পয়জন মানে তো বিষ, বুঝতেই পারছো। মাইটোটিক পয়জন নামেতেই কিছু ভাবতে পারছো কি স্যার? আচ্ছা স্যার মাইটোটিক কথাটা যখন আমরা পড়ি তখন মাইটোটিক স্পিন্ডেলের সঙ্গে বেশ সম্পর্ক আছে, তাহলে এর সাথেও কি স্পিন্ডেলের কোনো সম্পর্ক আছে? ঠিক ভেবেছো। তাহলে এই কলচিসিন কি করে, কোন একটা স্টেজকে অ্যারেস্ট করে দেয়, সেল ডিভিশনে কোন একটা স্টেজকে অ্যারেস্ট করে দেয়, বন্দি করে দেয়। তাহলে এর কাজটা কি? বেম তন্তু গঠনে অ্যাকচুয়ালি অ্যারেস্টটা কিভাবে করে? স্পিন্ডেল ফাইবার ফরমেশনটাকে স্টপ করে দেয় বাই স্টপিং। এর কাজ দেখো, বাই স্টপিং স্পিন্ডেল ফাইবার ফরমেশন। আশা করি বুঝতে পারছো এবং দেখতেও পাচ্ছ, দেখানোর চেষ্টা করছি আমরা যতটা পারা যায়। স্টপিং দ্য স্পিন্ডেল ফাইবার কন্ডিশন, আমার মানে কথাগুলো তোমরা শোনো, তাহলেও তুমি লিখে নিতে পারবে। অ্যাটলিস্ট কোনো জায়গায় যদি ভিডিও তোমার দেখতে অসুবিধা হয় তুমি লিখে নিতে পারবে আমার কথাগুলো শুনলে। বাই স্টপিং স্পিন্ডেল ফাইবার কন্ডিশন। ক্লিয়ার হলো বিষয়টি? স্পিন্ডেল ফাইবার কন্ডিশন স্টপ করে দেওয়ার মাধ্যমে আমরা প্রবলেমটা আসছি। তাহলে একটা স্লাইড আমার কমপ্লিট, যেখানে আমি মোটামুটিভাবে মিওসিস টাইপস এবং তার রিলেটেড বেশ কিছু প্রবলেম, বেশ কিছু অন্য ধরনের প্রবলেম আমি তোমাদের দেখালাম। ওকে, নেক্সট সেকেন্ড স্লাইডে এসো। সেকেন্ড স্লাইড দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, হোয়ার ইউ গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট সেল সাইকেল। সেল সাইকেল তোমরা জানো, সেল সাইকেল দুটো মুখ্য ফেজ, একটা হলো ইন্টারফেজ আর একটা হলো এম ফেজ। তোমরা সবাই জানো ইন্টারফেজটাই আমাদের ম্যাক্সিমাম টাইম কনজিউম করে। ইন্টারফেজ যে তিনটে দশায় বিভক্ত, G1, S এবং G2, অ্যাজ ইউ অল নো দ্যাট, তার বিভিন্ন বিভিন্ন ঘটনাগুলো আছে, তাই রিলেটেড আমি পড়াশোনা ভিডিওতে আগে দেখিয়েছি। হ্যাঁ, এই তিনটে মোটামুটি ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে তুমি ধরো 24 আওয়ার্সের যদি সেল সাইকেল একটা পাও, তাহলে তুমি 23 আওয়ার্স পেয়ে যাবে এই ইন্টারফেজ সম্পন্ন হতেই। বাকি এম ফেজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। ওকে, এই যে ক্যারিওকাইনেসিস বললাম তার আবার 4টে দশা। প্রফেজ দেখো আমি করেছি, তাহলে এটাকে লিখে নাও, এটা G1, S, এটা G2, আমি সাইকেলটাও দেখিয়ে দিয়েছি তোমাদের। প্রফেজ, মেটাফেজ, যেটা বলছিলাম ক্যারিওকাইনেসিস তোমার 4টে দশা। তাহলে এই যে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, এই 4টে দশাকে আমরা কি বললাম? ক্যারিওকাইনেসিস। ক্লিয়ার হলো? তাহলে ক্যারিওকাইনেসিস কটা দশা? 4টে দশা, উপদশা অ্যাকচুয়ালি প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ক্যারিওকাইনেসিস মানে কি তোমরা বলবে? নিউক্লিয়ার ডিভিশন। নিউক্লিয়ার ডিভিশন অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, ওকে। তাহলে আফটার ক্যারিওকাইনেসিস কি ঘটে আমি লিখেছি, দেখো এখানে আফটার ক্যারিওকাইনেসিস, এইমাত্র বললাম ক্যারিওকাইনেসিস ছাড়া আর একটা কি আছে? সাইটোকাইনেসিস। ঠিক বলেছো। তাহলে এখানে লেখো আফটার ক্যারিওকাইনেসিস ঘটে যেটা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে তাহলে বলার অপেক্ষা রাখে না, এটা যদি নিউক্লিয়াসের ডিভিশন হয় তাহলে এটা সাইটোপ্লাজমের ডিভিশন, সাইটোপ্লাজমিক ডিভিশন। ওকে, তাহলে সঙ্গে সঙ্গে দেখো তোমার প্রশ্ন আসবে, স্যার সাইটোপ্লাজমিক ডিভিশন তাহলে প্লান্ট আর অ্যানিমালের ক্ষেত্রে কিভাবে হয় যদি একটু বলে দিতেন। প্লান্টের ক্ষেত্রে তোমরা দেখো সেল প্লেট ফরমেশনের মাধ্যমে হয়, মনে পড়ছে? সেল প্লেট। ওকে, সেই ফ্র্যাগমোপ্লাস্ট তন্তু মাঝখানে সজ্জিত হয়ে গেল, সেল প্লেট তৈরি করেছিল। আমি বলেছিলাম এই সেল প্লেট তৈরি করতে জিবি, গলগি বডি এবং ইআর মুখ্য ভূমিকা নেয়। এটা নিটের কোশ্চেন, নিটের একটা স্টাইল কোশ্চেন আসে এটা। আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে তোমরা সবাই জানো কিভাবে হয়? ক্লিভেজ, ক্লিভেজ বা খাঁজ, ক্লিভেজ বা খাঁজ গঠনের মাধ্যমে হয়, তাই না? অ্যানিমাল সেলের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কিভাবে হয়? এই দেখো এরকম করে মনে করে দেখো, এই হচ্ছে ক্লিভেজ বা খাঁজ ছিল, যেখানে দুটো সেল আলাদা হয়ে যাচ্ছিল। আর এই হলো প্লান্ট সেলের ক্ষেত্রে মাঝখান দিয়ে দেখো একটা সেল প্লেট তৈরি হয়ে গেছিল, ঠিক কি না? এখানে একটা সেল, এটা একটা সেল তৈরি হবে। এই হলো আমার সাইটোকাইনেসিসের গল্প। আচ্ছা, এবার এসো এই G1, S, G2 এই সংক্রান্ত আমি ক্লাস করেছি, ডিটেল সেল সাইকেলের ডিটেল ক্লাস তোমাদের কাছে আছে, প্রিভিয়াস ক্লাসে তুমি পাবে। হ্যাঁ, আমার ভিডিও দেখবে, লিংক দেওয়া আছে প্রিভিয়াস ক্লাসে, যেখানে তুমি ক্লাসগুলো দেখতে পারো। এই তবু আমি একটু দ্রুত বলে দিই। দেখো আমি কয়েকটা এমসিকিউ আকারে তোমাদের শিখিয়ে দিই, একসঙ্গে এমসিকিউ শেখা হয়ে যাবে না? বুঝতে পারছো ভাবনাটা? এই হচ্ছে ভাবনা, সবসময় টেকনিক্যালি বিষয়টাকে ভাবো, দেখবে তোমার পড়াটা করতে অনেক সুবিধা হবে। এমসিকিউ দেখো কিছু দিয়েছি। ডিএনএ রেপ্লিকেশন কোন দশা হয়? মুখ্য একটা দশা, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ দ্বিতকরণ যদি কোশ্চেন আসে বাংলায়, ডিএনএ দ্বিতকরণ এস দশায়, তোমরা সবাই জানো। কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইমের নাম কি? এনজাইম ফর ডিএনএ রেপ্লিকেশন তুমি জানো নিশ্চয়ই, ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইম ডিএনএ পলিমারেজ, এটা বুঝে নিও।
লেখাটা দেখে নিও বা শুনতেও পাচ্ছ তোমরা, ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ স্যার কোন দশায় তৈরি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয় এস দশায়, কিন্তু ডিএনএ পলিমারেজ তার জন্য যে প্রয়োজনীয় এনজাইম সেটা তৈরি হয় তোমরা জেনে রাখো G1 দশায়, তার পূর্ববর্তী দশায়। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, প্রোটিন সিনথেসিস, তারপর দেখো সেলস ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ, মেটাবলিক্যালি খুব অ্যাক্টিভ থাকে G1 দশায়। হ্যাঁ, এবং এখানে বলে রাখি এই G1 আমরা একটা ছক করে দেখিয়েছিলাম, দেখবে G1 দশায় যদি সমস্ত কাজকর্ম সম্পূর্ণ না হয় তাহলে সেই সেলটি একটা অ্যারেস্টিং স্টেজে চলে যায় যার নাম ছিল G0। অর্থাৎ G1 এর মধ্যেই দেখো একটা অ্যারেস্ট স্টেজ যেটা নাম হচ্ছে G0। G0 এর কোষটা মেটাবলিক্যালি তো অ্যাক্টিভ থাকে, এটা কুইসেন্ট স্টেজ। এটাকে কি বলা হয়? একটা কুইসেন্ট স্টেজ, যে জায়গায় সেলটা মেটাবলিক্যালি তো অ্যাক্টিভ থাকে কিন্তু নো মোর প্রলিফারেট। তাহলে G0 দশার বৈশিষ্ট্য তুমি বলে রাখো, সেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ বাট নো প্রলিফারেট, কোনো ডিভিশনে অংশ নেয় না। তাহলে সেলটা G0 দশায় যদি একটা সেল সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে না পারে সেই সেলটা অ্যারেস্ট হয়ে যায়, সেই অ্যারেস্ট স্টেজ বা কুইসেন্ট স্টেজ যেটাকে বলা হয়, সেই স্টেজের নাম হলো G0। যদি G1 দশার সমস্ত কাজকর্ম ঠিকঠাক হয় তাহলে ইট ইজ প্রমোটেড টু নেক্সট ফেজ এস। ক্লিয়ার হলো বিষয়টি? আর এই সমস্ত কাজগুলির জন্য দায়িত্বপ্রাপ্ত হয় বিভিন্ন চেক পয়েন্ট আছে। দেখো, there are the 3 check point, you all know that G1 by S আমি ভিডিও আগে দেখিয়েছি, G2 by M and M check point. This very check point maintain the total cell cycle. আমরা বলেছিলাম এই চেক পয়েন্টগুলো কি কি প্রোটিন নিয়ে গঠিত? সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ওকে, সাইক্লিন অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম দ্বারা কন্ট্রোলড হয়। ক্লিয়ার হলো বিষয়টি? তাহলে দেখো আমরা বেশ কিছু কথা বললাম। G1 থেকে আমরা G0 একটা অ্যারেস্টেজে গেলাম। আমি বলে দিই G0 দশা দেখতে পাওয়া যায় না, একটা স্পেসিফিক ঘটনা আমি বলেছিলাম ইন কেস অফ ক্যান্সার সেল। ওকে, ক্যান্সার সেলে G0 দেখা যায় না বলেই ক্যান্সার সেলটাকে কি বলা হয়? অ্যাবনর্মাল সেল ডিভিশন একটা। হ্যাঁ, এর ফলে অনেক রকমের ঘটনা হয়, দেখবে টিউমার সৃষ্টি হয়। ওয়ান টাইপ অফ টিউমার হুইচ ইজ নট ভেরি মাচ হার্মফুল, দ্যাট ইজ কল্ড বিনাইন টিউমার। আর যে টিউমারগুলো বেশি হার্মফুল সেগুলোকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। ওকে, এই ধরনের ক্যান্সার কোষের বিভিন্ন কিছু ঘটনা আছে। ক্যান্সার কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য জেনে রাখো, এখানে G0 দশা অ্যাবসেন্ট। ওকে, ক্লিয়ার হলো বিষয়টি? কিন্তু সাধারণ কোষের ক্ষেত্রে G0 দশা দেখতে পাওয়া যায়। ইন কেস অফ স্নায়ু কোষের ক্ষেত্রে আমরা বলেছিলাম G0 দশা দেখা যায়। ওকে, তাহলে চেক পয়েন্টগুলো আমরা বলে দিলাম। চেক পয়েন্টের নেম G1 by S, G2 by M, M চেক পয়েন্ট, এবং তার প্রোটিনটাও তোমরা নামটা নোট করে রেখো। এবার এসো পরবর্তী, তাহলে দেখো G1 S G2 হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী পাচ্ছি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দিস আর দ্য 4 phases of karyokinesis। তার মধ্যে তোমরা জানো সবচেয়ে লংগেস্ট ফেজ হলো প্রোফেজ, খাতায় নোট করে রাখো, দি লংগেস্ট ফেজ প্রোফেজ। আর সবচেয়ে স্মলেস্ট বা সবচেয়ে কম টাইম লাগে যে ফেজ সেটা হলো অ্যানাফেজ। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়েই আমি এইভাবেই ভেবেছি আর কি, তোমাদের যতটা সাহায্য করতে পারি। দেখো, আচ্ছা নেক্সট চলে এসো, আমরা কুইকলি রিভিউ করে দিই। হ্যাঁ, এটা এই ধরনের কোশ্চেন আসে, দেখবে ম্যাচিং AB দেখিয়ে দিই। প্রত্যেকটা স্টেপের কাজ প্রণালীগুলোকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি। দেখো, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ার লাস ডিসঅ্যাপিয়ার, তোমরা বলার অপেক্ষা রাখে না স্যার এটা প্রোফেজ। ওকে, যদিও এর ক্ষেত্রে অনেক রকম ডাউটস আছে যেটা পরবর্তী ক্ষেত্রে জানবে। মানে এখানে প্রোফেজ অ্যাকচুয়ালি সেল ডিভিশনকে আমাকে ভাবতে গেলে তাহলে প্রত্যেকটা স্টেপে 3টে করে ফেজ দেখাতে হবে। আর্লি প্রোফেজ, মিডিল প্রোফেজ, লেট প্রোফেজ, আর্লি অ্যানাফেজ, এরকম করে। মানে এটা অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ার পরবর্তী, প্রোফেজ পরবর্তী, আর্লি মেটাফেজের মধ্যে পড়ে যায়, কিন্তু আমরা প্রোফেজটাকে কনক্লুড করি। ক্লিয়ার হলো বিষয়টি? প্রোফেজই তোমরা লিখবে। আচ্ছা, ক্রোমোজোমস আর ইন ইকুইটোরিয়াল পজিশন আমি বলেছিলাম M ফর মেটাফেজ, M ফর মিডল, ওকে, M ফর মাঝখান, তাহলে মেটাফেজ। ওকে, নেক্সট হলো ক্রোমোজোম স্প্লিট ইনটু ক্রোমাটিডস। আচ্ছা, যেহেতু আমরা মাইটোসিস পড়াচ্ছি, মাইটোসিসের ক্ষেত্রে সমবিভাজন আমি এখানে বহুবার নোট করেছি, আমি ক্লাসে যখন পড়িয়েছি, আদার ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে যখন আমি পড়িয়ে গেছি তখন আমি বহুবার বলেছি, যখন সমবিভাজনের কেস আসবে সেখানে কোনো রকমভাবে ক্রোমোজোমের ডিভিশন হবে না, ক্রোমোজোম স্প্লিট ইনটু ক্রোমাটিড সেপারেশন হবে। ক্লিয়ার হয়েছে? সেটাই আমি লিখেছি, ক্রোমোজোম স্প্লিট ইনটু ক্রোমাটিডস অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য পোল, অপোজিট পোল, দ্যাট ইজ অ্যানাফেজ। ওকে,
আর নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াস রিঅ্যাপিয়ার করছে কোথায়, আবার রিঅ্যাপিয়ার আসছে টেলোফেজে। তাহলে দেখো নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করে গেল প্রোফেজে, আবার আসছে কোথায় টেলোফেজে। তাহলে প্রোফেজ আর টেলোফেজ আমি কোশ্চেনে বলেছিলাম, তোমাদের টাস্কও দিয়েছিলাম, প্রোফেজ ও টেলোফেজ কেন একে অপরের বিপরীতমূলক প্রক্রিয়া, সেটা তোমরা একটুখানি হলো একটা পয়েন্ট হলো তোমরা টাচ পাচ্ছ, ক্লিয়ার হলো। আবার বলেছিলাম প্রোফেজ দশায় ক্রোমোজোমাল কম্প্যাকশন হয়, মানে ক্রোমোজোমাল কম্প্যাকশন টেক্স প্লেস, অর্থাৎ ক্রোমোজোম ফর্মেশনটা হয়। আর এটা ক্রোমোজোম থেকে আবার ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোমের মধ্যস্থ প্যাঁচ খুলে গিয়ে আবার ক্রোমাটিন তন্তু তৈরি হয়ে যায়, ঠিক আছে। এখানে ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম হয় প্রোফেজে, টেলোফেজে ক্রোমোজোম থেকে আবার কি হয়ে যায়, ক্রোমাটিন তন্তু হয়ে যায়, অর্থাৎ ঠিক আছে। ওকে, তাহলে আমাদের থার্ড স্লাইডও কমপ্লিট করলাম, মাইটোসিস তোমরা ধাপে ধাপে লিখে নেবে, ঠিক আছে। আমি একটু দ্রুত করার চেষ্টা করছি কারণ টাইম কনজিউমিং এটা। এবার চলে এসো মিওসিস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেল ডিভিশন। মিওসিস খুব কোশ্চেন আছে এটা নিটেতে এবং অ্যাজ ইউজুয়ালি বিভিন্ন এক্সাম তোমাদের 11-এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। মিওসিস 1, মিওসিস 2 আমি বলেছি, একটু আগেই বলেছি আমরা এই ক্লাসে। তার প্রোফেজ 1, মেটাফেজ 1, মিওসিস 1 এর প্রোফেজ, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, মিওসিস 2 এও তাই, প্রোফেজ 2 পাবে, মেটাফেজ 2 পাবে, সব 2 করে দাও তাহলেই হয়ে যাবে। অ্যানাফেজ 2 পাচ্ছ আর টেলোফেজ 2 পাচ্ছ। আমরা বলেছিলাম এই প্রোফেজ 1 এর তোমাদের কাজ দিয়েছিলাম, প্রোফেজ 1 এর স্টেপগুলোর নাম, স্টেপগুলোর নাম তোমরা সবাই জানো নিশ্চয়ই, 5টা স্টেপে বিভক্ত। দেখো স্টেপগুলোর নাম এবং কাজ আমি একটু কায়দা করে শেখানোর চেষ্টা করেছি, যতটা টিপিক্যাল ভাবে শেখানো যায় ততটুকুই চেষ্টা করেছি, ওকে। দেখো বোকেট স্টেজ, স্টেপগুলো একবারে হয়ে যাবে। বোকেট স্টেজ লেপ্টোটিনি তোমরা সবাই জানো, দেখতে পাওয়া যায় কাদের ক্ষেত্রে, অ্যানিম্যাল সেল, ক্লিয়ার হলো। আচ্ছা দেখো সাইন্যাপসিস পরেরটা করা আছে, সাইন্যাপসিস জাইগোটিনি। তাহলে তুমি বুঝতে পারছো প্রোফেজ 1 এর 1 নম্বর উপদশা 2 নম্বর উপদশা পরপর সাজানো আছে। এই বাইভ্যালেন্টো জাইগোটিনি 2 নম্বর দশাতেই হয়। টেট্রাড ক্লিয়ারলি, টেট্রাড অকার, বাইভ্যালেন্ট এন্ড টেট্রাড অকার, টেট্রাডের তৈরি হওয়ার গল্পটা ঘটেছে জাইগোটিনিতে। টেট্রাড ক্লিয়ারলি শোন, দেখো তোমাদের দেখানো হচ্ছে, পরিষ্কার করে দেখানোর চেষ্টা করাচ্ছি আমরা, সেটা দেখতে পাওয়া যায় প্যাকাইটিনি। তাহলে 3 নম্বর স্টেপ চলে গেলে প্রোফেজ 1 এর, ক্রসিং ওভার সেও প্যাকাইটিনি। কায়াজমা ফরমেশন ডিপ্লোটিনি, এটা তোমাদের টাস্ক দেওয়া ছিল 4 নম্বর স্টেপ। আর কায়াজমার প্রান্তীয় গমন ডায়া কাইনেসিস। আর একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিটের কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল, প্রশ্নটা এসেছিল এই ডিপ্লোটিনি উপদশা থেকে। এই দশাতেই কি হয়ে যায়, এই দশাতেই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যেটা আছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, ওকে, কায়াজমাতে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা স্প্লিট করে যায়, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স স্প্লিট করে যায়, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স স্প্লিট বা ডিসোসিয়েট, স্প্লিট ও ডিসোসিয়েট করে যায় কোথায়, ডিপ্লোটিনি উপদশায়, ক্লিয়ার হলো ব্যাপারটা, ডায়াকাইনেসিস। তাহলে 5টা উপদশা পেয়ে গেলে। আচ্ছা নেক্সট দেখো আমি খুব একটা ব্রিলিয়ান্ট কোশ্চেন দিয়েছি, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট, ক্রোমোজোমস হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট, খুব ভালো কোশ্চেন। কোন দশায় এটা জেনে রাখবে, অ্যানাফেজ 1, মিওসিসের অ্যানাফেজ 1 এ হোমোলোগাস ক্রোমোজোম হয়ে যায়, ক্রোমোজোমার সেপারেশন হয়, বলেছি হ্রাস বিভাজন, মিওসিসের ক্ষেত্রে হ্রাস বিভাজন মিওসিস 1 এ হয়। এবার সেপারেশন বা প্রান্তের দিকে যাওয়াটা তাহলে কোথায় হবে, মিওসিস 1 এ, অ্যানাফেজ 1 এ। ভাবতে পারছো বিষয়টা, এই ভাবনাটাই হচ্ছে আমার সার্থকতা। স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাচ্ছে মানেই কি, ক্রোমাটিড সেপারেশন হবে, সেটা হবে অ্যানাফেজ 2। কেন আমি এই দুটোকে বাছলাম, কারণ এই অ্যানাফেজ 2 আর অ্যানাফেজ 1 এর পার্থক্য আছে, অ্যানাফেজ 1 এ ক্রোমোজোমের সেপারেশন, অ্যানাফেজ 2 এর ক্রোমাটিডের সেপারেশন হচ্ছে, ওকে। আচ্ছা এখানে একটা ইনফো আমি সাজিয়ে রেখেছিলাম, এটা স্কিপ করে গেছি, দেখো দ্য কারেক্ট সিকোয়েন্স, এটা 2019 সালে নিটের কোশ্চেন, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ সেল সাইকেল, বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই, তোমরা পারবে। G1 S G2 and M, ওকে, বিভিন্ন অপশন ছিল, তার মধ্যে এইটা উত্তর হবে G1 S G2 M, তোমরা অ্যাজ ইউজুয়ালি বোর্ডে দেখতে পাচ্ছ। সেল সাইকেল, সেল ইন G0 ফেজ, ওকে, সেল ইন G0 ফেজ, এটাকে আমরা কি বলে থাকি, সেল ইন G0 ফেজ, এটাকে আমরা কুইসেন্ট স্টেজ বলে থাকি। এটা কার মধ্যে, ইনক্লুডিং কার মধ্যে আসে, এটা G1 এর মধ্যে আসে, এটা ইনক্লুড, হ্যাঁ G1 এর মধ্যে আসে। এবং এই দশায়, এটা 2019 সালের কোশ্চেন, এই দশায় কি হয়ে যায়, সেলটা কি করে, সাসপেন্ডেড হয়ে যায়, মানে সেল ডিভিশনটা আমরা বলেছি, আমরা G0 দশায় বলেছি সাসপেন্ডেড হয়ে যায়, ওকে।
এক্সিট করে, সরি অ্যাকচুয়ালি এটাকে এক্সিট বলা ভালো, সাসপেন্ডেড, সরি এটা ভুল বললাম আমি। হ্যাঁ, তোমাদের যে অপশনগুলো ছিল তার মধ্যে এক্সিট করে দেয়, এক্সিট সেল ডিভিশন। তো লিখে রাখো তোমরা এক্সিট বা কুইট, এক্সিট সেল ডিভিশন। ওকে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে দ্রুত সেল সাইকেল টাইমিং দিয়ে আমি একটা কোশ্চেন দিয়েছি, নোট দিয়েছি, স্পেশাল নোট। হিউম্যানের ক্ষেত্রে টাইম লাগে, আমরা সেল সাইকেলে এইমাত্র বলেছি 24 আওয়ার্স, ইস্টের ক্ষেত্রে 90 মিনিটস, নোট করে রাখো। ইস্টের ক্ষেত্রে 90 মিনিটস, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 20 মিনিটস। একটা খুব ভালো কোশ্চেন দিয়ে আজকে আমরা পড়াটা শেষ করবো। এই যখনই বললাম 20 মিনিটস, এইগুলো থেকে কোশ্চেন কীভাবে আসে দেখো, সবগুলো থেকে আমি কোশ্চেন কীভাবে আসে তার একটা প্যাটার্ন বা ভাবাতে সাহায্য করেছি। হাউ মেনি টাইম মিওটিক ডিভিশন, এটা তো বলেই দিয়েছি, এই প্রবলেমটা এসো, সরি। হাউ মেনি ব্যাকটেরিয়া ইউ গেট আফটার 1 আওয়ার, 1 আওয়ার মানে 1 আওয়ার শেষে তুমি কটা, 1 ঘন্টা শেষে তুমি কটা ব্যাকটেরিয়া পাবে। ব্যাকটেরিয়া কতক্ষণে ডিভিশন করে? 20 মিনিটে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটস, কত নাকি? তাহলে 60 মিনিটসে তাহলে 20 মিনিটে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া, নেক্সট 20 মিনিট 4টে ব্যাকটেরিয়া, নেক্সট 20 মিনিট 60 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, নেক্সট 20 মিনিট 4টে থেকে কটা ব্যাকটেরিয়া পাবে? 8টা ব্যাকটেরিয়া। তাহলে কটা উত্তর হবে? 8টা। তাহলে টুইস্ট করা যে 6টা যেন ভেবে ফেলো না, যেন 6টা ভেবে ফেলো না যে 3 দুগুণে 6 করে দেবো, না। 20 মিনিটসে তাহলে একটা থেকে দুটো ব্যাকটেরিয়া হয়, সেই দুটো ব্যাকটেরিয়া পরবর্তী 20 মিনিটসে 4টে ব্যাকটেরিয়া, সেই 4টে ব্যাকটেরিয়া পরবর্তী 20 মিনিটসে কটা ব্যাকটেরিয়া তৈরি করবে? 8টা ব্যাকটেরিয়া তৈরি করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, তো এইভাবে আমরা মোটামুটিভাবে একটা দেখাবার চেষ্টা করলাম। আবারও বলছি, মোটামুটিভাবে, এটা আমাদের একটা চেষ্টা। আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি যে তোমাদের কাছে সমস্ত রকমভাবে পৌঁছে যাওয়ার জন্য। তাই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি, শেয়ার করো অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটা পারবে শেয়ার করো, কারণ নেক্সট উইক তোমাদের যেটা আসতে চলেছে সেই উইকটা খুবই ভাইটাল তোমাদের জন্য। ওকে, তাই প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই সাবধানে থেকো, যেটা অ্যাকচুয়ালি এখন জরুরি। তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা এইভাবে চালিয়ে যাও, যতটা পারি আমি তোমাদেরকে সাহায্য করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থেকো।